আমাদের এই ফৌজদারি কার্যবিধির যে বিষয়টা আমরা বেসিকটা আগে দেখি আমাদের। তাহলে এই ফৌজদারি কার্যবিধির ইংলিশ নামটা আমরা দেখবো যে আইনের প্রথমে ইংলিশ নামটা দেওয়া আছে। একবারে আইনের শুরুতে দেখেন, আপনার তাকান একবারে ফ্রন্টের দিকে দেখেন, এখানে ইংলিশে যদি নাম আসে আপনার এখানে লক্ষ্য করেন আইনটার নামটা কিভাবে আসছে। একবারে ফুল নামটা দেখেন, ইংলিশে আসলে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর দেওয়ার পরে সেখানে একটা কমা আছে, এই কমা তারপর হচ্ছে 1898। এটা আমাদের লক্ষ্য করতে হবে। ইংলিশে আসলে আমাদের এভাবে দেব, আর বাংলায় যদি আসে ফৌজদারি কার্যবিধি 1898 আসলে ইংলিশে আসবে, আসলে বাংলায় আসবে না, এটা একটা বিষয়। তারপরে যে বিষয়টা দেখেন যে এখানে যে আইনটা কততম আইন, এই আইন এই শব্দটা কিন্তু সাধারণত রোমান সংখ্যায় থাকে, আর আইনে অবশ্যই রোমান সংখ্যা থাকে আগের আইনগুলোতে, এখনকার আইনগুলোতে বাংলায় থাকে থাকে এখানে দেখেন 5 নাম্বার আইন, এটা আমরা লক্ষ্য করব। আর একটা বিষয় হচ্ছে এই আইনটা কবে ইনেক্টেড হয় অর্থাৎ পাস হয়, সেটা 22শে মার্চ 1898। এই ছিল আইনটার প্রথমে বেসিক। তারপর আমরা লক্ষ্য করব এই আইনে মোট ধারা কয়টা আছে। এই আইনে মোট ধারা আছে 565টি এবং চ্যাপ্টার আছে মোট 46টি। পেনাল কোডে যেমন 23টি, পেনাল কোডে ডবল এখানে অর্থাৎ 23 ডবল 46টি এখানে মোট আমাদের অধ্যায় আছে। তো কিছু কিছু অধ্যায় ওমিটেড, কিছু কিছু অধ্যায় নাই। তো এই আইনটা খুব বড় হলো, আমরা খুব বেশি ধারা পড়বো না, অল্প কয়েকটা ধারা পড়বো। আপনারা একটু মনোযোগ দেন, তাহলে আমরা আইনটার সম্পর্কে প্রথম যেটা জানলাম, আইনটার একটা নাম আছে, এই নামটা কোথায় থাকে, কোন জায়গায় থাকে সেটা আমরা জানতে হবে। প্রত্যেকটা আইনের নামগুলো সাধারণত থাকে 1 নাম্বার ধারায়। 1 নাম্বার ধারাতে আইনটার নামটা উল্লেখ থাকে, কি নামে এই আইনটাকে ডাকা হবে সেই বিষয়টা 1 নাম্বার ধারাতে থাকে। লক্ষ্য করেন 1 নাম্বার ধারাতে যান, যে এই আইনটাকে কি বলে ডাকা হবে। দেখেন কল কি বলে ডাকা হবে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর কমা দিয়ে 1898। এই জিনিসটা এই জায়গাতেই বলা থাকে আইনটা কবে থেকে চালু হবে, মানে কার্যকর হবে, যেটাকে আমরা ইংলিশে বলি ফোর্স, কামিং ইনটু ফোর্স। কামিং ইনটু ফোর্স হবে, এটা হয়েছিল ঠিক 1898 সালেই। 1898 সালে 1 জুলাই এটা আপনার চালু হয় আর কি। তো এই একটা বিষয় ছিল। তবে আপনারা দেখবেন আমাদের সংবিধান যেটা আছে, এই সংবিধান কিন্তু এর ব্যতিক্রম। সংবিধানে 153টি অনুচ্ছেদ আছে। 53 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে এই আইনটার নাম কি হবে এবং কবে থেকে চালু হবে, এই বিষয় আছে সংবিধানে। এইটা ব্যতিক্রম ছাড়া সব আইনই সাধারণত 1 নাম্বার ধারায় থাকে। তো ডেফিনিশন গুলো সাধারণত ম্যাক্সিমাম আইনে 2 নাম্বার ধারাতে থাকে, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে ডেফিনিশন গুলো আছে 4 নাম্বার ধারায়। ফৌজদারি কার্যবিধিতে ডেফিনিশন গুলো আছে 4 নাম্বার ধারায়। এখান থেকে অনেকগুলো ডেফিনিশন আছে, আমরা মোটামুটি সব ডেফিনিশন গুলো পড়বো না, কয়েকটা ডেফিনিশন পড়বো, আপনারা লক্ষ্য করেন। এই ডেফিনিশন গুলোর মধ্যে আমরা প্রথমে একটা ডেফিনিশন দিব অ্যাডভোকেট। অ্যাডভোকেটের সংজ্ঞাটা তো ভিতরে কি আছে আমাদের জানার বিষয় দরকার নেই আপাতত। ক্রিমিনাল, এটা আমরা যেটা পড়তেছি ক্রিমিনাল আইন, ফৌজদারি আইন। এই ফৌজদারি আইনের 1 নম্বরে অ্যাডভোকেট শব্দটা দেওয়া আছে, বার কাউন্সিলও অ্যাডভোকেট শব্দটা আছে, কিন্তু দেওয়ানি কার্যবিধিতে অ্যাডভোকেট শব্দটা ইউজ করেনি। দেওয়ানি কার্যবিধিতে প্লিডার ইউজ করছে। প্লিডার মানেও অ্যাডভোকেট, মানে প্লিডার মানেও উকিল, অ্যাডভোকেট মানেও উকিল। তো আমরা জাস্ট মনে রাখবো যে ফৌজদারি কার্যবিধিতে 4-1 এতে অ্যাডভোকেট শব্দটার সংজ্ঞা দেওয়া আছে, এটা পড়লেই চলবে। এরপরে আমরা দেখব
যদিও অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞাটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তাও আপনারা পড়তে পারেন। অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞাটা হচ্ছে আপনার ডবল এতে আছে। ইম্পর্টেন্ট সংজ্ঞা হচ্ছে বি নাম্বার, দেখেন বিতে বেইল, বিতে বেইল। এই বেইলেবল অফেন্স যেগুলো আমরা জানি জামিন যোগ্য, আর নন বেইলেবল অফেন্স যেটা জামিন অযোগ্য, এই দুইটারই সংজ্ঞা বিতে আছে, এই দুইটারই সংজ্ঞা আছে বিতে। এটা একটা বিষয়। তাহলে আমরা কি পড়বো এখান থেকে? অ্যাডভোকেটের সংজ্ঞা, দ্বিতীয়ত বেইল নন বেইলেবল অফেন্সের সংজ্ঞাটা, তৃতীয়ত যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কগনিজেবল অফেন্স। চার্জ করলে পড়তে পারেন, সিতে চার্জ করলে পড়তে পারেন, তবে ইম্পর্টেন্ট কগনিজেবল অফেন্স। দেখেন কগনিজেবল অফেন্স মানে বাংলাটা হচ্ছে আমলযোগ্য অফেন্স, আর নন কগনিজেবল অফেন্স মানে হচ্ছে আমল অযোগ্য অফেন্স। এইখানে আছে দেখেন, নন কগনিজেবল অফেন্স। তো কগনিজেবল অফেন্স আর নন কগনিজেবল অফেন্স দুই জায়গায় সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাটা কিরকম? কগনিজেবল অফেন্সের সংজ্ঞাটা হয় পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট পারমিশন ছাড়াই যদি কাউকে অ্যারেস্ট করে, সেটাই হচ্ছে আপনার, আমরা ধরে নেব কগনিজেবল অফেন্স। এটার একটা আপনার দ্বিতীয় শিডিউল আছে, সেখানে আলোচনা করা আছে। তো এখানে দেখেন আমরা জাস্ট অন্য কিছু না পড়লেও আমরা ধরে নেব যে কগনিজেবল অফেন্স কোথায় আছে, এফ, আর নন কগনিজেবল কোথায় আছে, এন, নন। এটা একটা বিষয়। এরপরে যেটা ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইচ, কমপ্লেইন। কমপ্লেইন মানে নালিশ, কমপ্লেইন মানে অভিযোগ, এর সংজ্ঞাটা আছে। এখান থেকে কয়েকটা টার্ম করব, যে কমপ্লেইনটা কার কাছে করা হয়? টু এ ম্যাজিস্ট্রেট, একজন ম্যাজিস্ট্রেটের কাছে করা হয়। আপনি কমপ্লেইনটা কিভাবে করতে পারেন? বলা আছে লিখিত করা যায়, ওরালও করা যায়, মৌখিক করা যাবে, লিখিত করা যাবে। আচ্ছা, কমপ্লেইন কেন করা হয়? উদ্দেশ্যটা কি? উইথ এ ভিউ টু, মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে টেকিং অ্যাকশন, উদ্দেশ্যটা হচ্ছে টেকিং অ্যাকশন। আপনি যেটা বলছেন, আপনি যে বিষয়ে অভিযোগ করছেন সে বিষয়ে অ্যাকশন নেওয়ার কথা বলা আছে। তো আমরা এই জিনিসটা জানলাম। এখন কার বিরুদ্ধে করা যায় সেটা হচ্ছে আপনার, আপনি এই কমপ্লেইনটা নন আননোন যে কোনো পার্সনের এগেইনস্টে করতে পারেন যারা অফেন্স করে। তো আমরা বেসিক্যালি মনে রাখবো কমপ্লেইন কার কাছে করা হয়, ম্যাজিস্ট্রেটের কাছে, ওরাল করা যায়, রিটেন করা যায়, এটা মনে রাখলে চলবে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনকোয়ারি। এটা খুবই আসে। ইনকোয়ারি কে করে? ইনকোয়ারিটা কে করবে, এটা একটা বিষয় আছে। দেখেন ইনকোয়ারি করে সাধারণত, মানে সব সময় যেটা আমরা জানি, ম্যাজিস্ট্রেট। তাহলে কে তে ইনকোয়ারি? এটা ম্যাজিস্ট্রেটের দ্বারা হয়। আর এই ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশন হয় পুলিশ অফিসারের মাধ্যমে, ইনভেস্টিগেশন হয় পুলিশ অফিসারের মাধ্যমে। অথবা ম্যাজিস্ট্রেট যদি কাউকে অথরাইজ করে, যে কোনো ব্যক্তিকে যদি অথরাইজ করে, তিনিও ইনভেস্টিগেশন করতে পারবে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে অফেন্স। এটা খুব ইম্পর্টেন্ট। অফেন্সের সংজ্ঞাটা কোথায় আছে? পেনাল কোডও অফেন্সের সংজ্ঞা দেওয়া আছে 40 নাম্বার ধারায়। ফৌজদারি কার্যবিধিতে অফেন্সের সংজ্ঞা দেওয়া আছে। ওতে অফেন্স, ওতে অফেন্স। এখানে দেখেন অফেন্স কাকে বলে? এখানে বলা হচ্ছে যেটা আইন দ্বারা পানিশেবল, এমন একটা কাজ যেটা আপনি যদি করেন অথবা ওই কাজটা যদি না করেন তাহলে আইন আপনাকে পানিশ দেবে, পানিশেবল করবে, এটাই হচ্ছে অফেন্স। ওকে, আরেকটা পড়তে পারি আমরা পাবলিক প্রসিকিউটর। টি তে পাবলিক প্রসিকিউটর, এটা মনে রাখবো, টি তে পাবলিক প্রসিকিউটর। এই পাবলিক প্রসিকিউটর
কে কে নিয়োগ দেবে, কোন ধারার অধীনে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, এই সমস্ত সবকিছু পরে বিস্তারিত আলোচনা করা আছে। এদেরকে অ্যাপয়েন্ট করে সরকার, নিয়োগ দেয় সরকার ফৌজদারি কার্যবিধির 492 ধারা অনুযায়ী। যাই হোক, এই কয়টা ইম্পর্টেন্ট ধারা আমরা যেগুলো পড়লাম, আপনারা যদি বিস্তারিত না পড়েন মনে রাখবেন অ্যাডভোকেটের সংজ্ঞা এ তে আছে, বেলের সংজ্ঞা আছে বি তে, কগনিটেবলের সংজ্ঞা আছে আপনার এফ এ, নন কগনিটেবল এন এ, কমপ্লেইন্ট এইচ, ইনকোয়ারিতে কে, ইনভেস্টিগেশন এল, অফেন্সে ও, আর হচ্ছে পাবলিক প্রসিকিউটরে টি। এখন আপনারা বাংলা ইংলিশ যে কোনো ভাবেই আপনারা মনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। পরীক্ষায় যখন যাবেন 2 সেট কোশ্চেন থাকে আপনার, একটা বাংলায় একটা ইংলিশে। যদি বাংলায় মিলাতে না পারেন ক খ গ, সরাসরি ইংলিশে যাবেন, ইংলিশে দেওয়া আছে এবিসিডি অনুযায়ী, সেভাবে আপনারা মিল করে নেবেন, তাহলে আমাদের ভুল হবে না ইনশাল্লাহ। এরপরে আমরা চলে যাব হচ্ছে ছোট প্রশ্ন পড়ি, সেটা 4 এতে যাই। দেখেন একটা প্রশ্ন, অনেক সময় এটা আসে। আমরা জয়েন্ট সেশন জাজ এই শব্দটা চিনি, তাই না? জয়েন্ট সেশন জাজ, এটাকে যুগ্ম দ্বারা জাজ বলা হয়। অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ মানেও জয়েন্ট, অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ মানেই হচ্ছে এখানে জয়েন্ট সেশন জাজ। তাহলে অ্যাসিস্ট্যান্ট জাজ মানেই হচ্ছে জয়েন্ট সেশন জাজ। তো এটা আমরা মনে রাখবো, এটা আপনার 4 এতে বি ডি নম্বরে আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে পার্ট নাম্বার 2, চ্যাপ্টার নাম্বার 2। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ফৌজদারি আদালতগুলো গঠিত হয়। ফৌজদারি কার্যবিধি 1898 সাল অনুযায়ী ফৌজদারি আদালতগুলো গঠিত হয়, অর্থাৎ ফৌজদারি আদালত গঠিত হয় 6 নম্বর ধারা অনুযায়ী। ফৌজদারি আদালতটা গঠিত হয় 6 নম্বর ধারা অনুযায়ী। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি, এই আদালতগুলো হচ্ছে 2 ধরনের। এখানে বলে সুপ্রিম কোর্ট অথবা আপনার আরো অন্যান্য কিছু ট্রাইব্যুনাল বাদ দিয়ে, ওয়ালাইকুম আসসালাম, except beside the Supreme Court and the core constitution under any law, অন্য লয়ের মাধ্যমে যেগুলো কোর্ট গঠিত হয় ওইগুলো বাদ দিয়ে, সুপ্রিম কোর্ট বাদ দিয়ে আচ্ছা, যাদের শব্দ হয় আপনারা তারা একটু মিউট করে দিয়েন। আচ্ছা, সেকেন্ড লক্ষ্য করেন যেটা বলতেছিলাম যে সুপ্রিম কোর্ট এবং কিছু স্পেসিফিক আইন আছে, সেই আইনগুলোতেও কিছু কিছু কোর্ট গঠিত হয়। যেমন নারী শিশু দমন আইন দ্বারা কোর্ট আছে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল অনুযায়ী আইন দ্বারা কোর্ট আছে, বিভিন্ন আইন দ্বারা কোর্ট গঠিত হয়। তো এই কোর্টগুলো বাদ দিয়ে ক্রিমিনাল কোর্ট হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আপনার সে দায়রা আদালত, একটা ম্যাজিস্ট্রেট আদালত। তার কোর্ট কয় প্রকার? ফৌজদারি কার্যবিধি অনুসারে কোর্ট 2 প্রকার। একটা হচ্ছে দায়রা আদালত, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এই 2 প্রকার আদালতের কথা বলা আছে। এখন দেখেন, এই যে 2 প্রকার আদালত আমরা জানলাম, এই 2 প্রকার আদালত সম্পর্কে পরবর্তী বিস্তারিত আলোচনা আছে। তো আমরা একটা টার্ম দেখবো 2 নাম্বার 6-2 সাবসেকশন, শুধু ম্যাজিস্ট্রেট কয় প্রকার যদি আসে, শুধু ম্যাজিস্ট্রেট আমরা 2 প্রকার জানবো। একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যেটাকে আমরা বলি বিচারিক ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের আইনে কিছু শব্দ আছে, দেখেন 3 নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এরা 4 ভাগে ভাগ করছে, 4টা ভাগে ভাগ করছে। তো তার আগে আমাদের জানতে হবে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা 2টা ভাগে ভাগ হয়ে গেছে।
একটা মেট্রোপলিটন এলাকার ম্যাজিস্ট্রেট, এটা আদার দেন এলাকার ম্যাজিস্ট্রেট। তো মেট্রোপলিটন এলাকায় যে ম্যাজিস্ট্রেট গুলো থাকে, সেই ম্যাজিস্ট্রেট গুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়। সেটা একটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর আমরা তো জানি যে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, এটা ক্লাসিফিকেশন আনা হয়নি, কারণ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একই রকম ক্ষমতার কারণটা আনা হয়নি। তাহলে আমরা দেখলাম একটা, তাহলে কি ধরনের মেট্রোপলিটন এলাকায় দুই ধরনের, একটা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আবার আদার দেন যে মেট্রোপলিটন এলাকা, সেই এলাকাতে চার ধরনের ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে। একটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আদার দেন এলাকার কথা বলা আছে। আর এটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এই ছিল মোটামুটি আমাদের ক্লাসিফিকেশন। এখান থেকে প্রশ্ন আসে, আপনারা এটা খুব ভালো করে পড়বেন। ওকে, এরপরে আমরা যাই 9 নাম্বার ধারাতে চলে যাব। ধারা নাম্বার 9, কোড অফ সেশন সম্পর্কে আলোচনা। এখানে দেখেন কোড অফ সেশন সম্পর্কে যে বিষয়টা আলোচনা করা আছে সেটা হচ্ছে কোড অফ সেশনে কয় স্তরের বিচারক থাকে, এটা আমরা জানবো। কোড অফ সেশনে 3 স্তরের বিচারক থাকে। তাহলে আমরা দেখতেছি কোড অফ সেশনে কয় স্তরের বিচারক থাকে, 3 স্তরের বিচারক থাকে। সেগুলো হচ্ছে দেখেন সেশন জাজ, এডিশনাল সেশন জাজ এবং জয়েন্ট সেশন জাজ। এই 3 স্তরের বিচারক থাকে এবং এদেরকে নিয়োগ করে কে? এদেরকে নিয়োগ করে প্রেসিডেন্ট। আমাদের সংবিধানের 133 নাম্বার যে অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী। আচ্ছা, তাহলে দেখেন এখানে আরেকটা শব্দ আছে, আপনি নিয়োগের কথা যখন আসলোই, মানে এদেরকে যে জুডিশিয়াল সার্ভিস মেম্বারদেরকে প্রেসিডেন্ট আদেশে নিয়োগ হয়, প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে নিয়োগ হয়। তো আমরা এটা মনে রাখবো। এটা হচ্ছে আপনার 133 নম্বর অনুচ্ছেদ দিয়ে, এটা সংবিধান যে 133 নম্বর অনুচ্ছেদ আছে সেই অনুযায়ী হয়। তো আপাতত আমরা এটুকুই মনে রাখি। মুন্না, সংবিধানের ওই যে 115-তে কি বলতেছে? সংবিধানে 115 তো সেটা আছে আপনার শুধু ম্যাজিস্ট্রেটের নিয়োগের কথা। আর নিম্ন আদালতের যা জাজ, যেটা আমরা ওই যে বিচারিক ভাবে ঢুকে মানে আপনার যে সার্কুলার হয়েছে, মনে করেন যে সহকারী জাজ, অতিরিক্ত আপনার সহকারী জাজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই যে কথা বলা আছে। হ্যাঁ,